আমরা বুঝতে পারছি যে এই শিক্ষকদের ভাগ্য নির্ধারণের জন্য যে মামলা রুজু হয়েছে সেটাও ওই তারিখ পে তারিখ এই গল্পের দিকেই ক্রমশ অগ্রসর হচ্ছে। কেন কেন সত্যি তথ্যগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না? চিন্ময় বলছিলেন, একেবারে আশঙ্কার কথাটা পরিষ্কার করে দিয়েছেন নীলকান্ত বাবু, যে আসলে রাজ্য সরকার কি চাইছে, তারাও একটা রাজনীতির খেলা খেলতে চাইছে। প্রথমে বলেছিল যে কখনোই সবাইকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়নি, সেই সুরটা এখন ক্রমশই বদলে যাচ্ছে। তারা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন যাতে পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়, আর রাজনৈতিক ঘোলাজলে তারা বলতে পারেন এই তো বিরোধীদের জন্য চাকরি বাতিল হয়ে গেল। সেই ক্ষোভটাকে তাদের মতো করে তারা ব্যবহার করবেন। উল্টো দিকে যারা শাসক হতে চাইছেন তারা তাদের মতো করে বলবে এই সরকারের এত বড় ব্যর্থতা। এই রাজনৈতিক ঘোলাজলে সবাই মাছ ধরবেন, আর জীবন বিপর্যস্ত হবে, ভবিষ্যৎ বিপর্যস্ত হবে। হাবিবুল্লাহ, চিন্ময়দের মতো শিক্ষকদের যারা ন্যায্য পথে যোগ্যতার মাপকাঠির পরিচয় দিয়ে চাকরিটা গেছিলেন, এখন অসম্মান নিয়ে ওদের কাজে থাকতে হচ্ছে। শিক্ষক সমাজ বা যোগ্য শিক্ষক প্রতিনিধি তারা যে বিপর্যস্ত হচ্ছে, চিত্রটা এখানে গিয়ে থামছে না। গোটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা যে কোনো একটা দেশে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে আর বাকি সবকিছু ধ্বংস হতে বাকি থাকে না। সেটাই করা হচ্ছে। এবং আমি খুব একটা স্থূল কথা দিয়ে শুরু করছি। শিক্ষার মর্ম কি সেটা যিনি বোঝেন না, তার হাতে পড়েছে আজকে আমাদের রাজ্য এবং রাজ্য সরকার, যদি সরকার বলা যায়। আমি বলবো শাসক দলের যিনি প্রধান, তিনি শিক্ষার মর্ম বোঝেন না। যদি বুঝতেন তাহলে শিক্ষার মর্মটা তিনি এভাবেই বুঝিয়েছেন, শিক্ষাবিহীন করে সকলকে গোটা রাজ্য ব্যবস্থার মধ্যে শিক্ষাকে নির্মূল করে দিয়ে এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খাই, এইরকম পরিকল্পনা বা মন্দবুদ্ধি দ্বারা তিনি পরিচালিত। আমি একেবারে অকপটে বাস্তব সত্যটা তুলে ধরতে চাইছি। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার মতন মানসিকতা আমার আর নেই, কারণ যেটা দেখছি সেটা সর্বনাশা খেলা চলছে, পুরোপুরি সর্বনাশা খেলা। কারণ দুর্নীতি নির্ভর সর্বগ্রাসী রাজনীতি আজকে সক্রিয়, পুরোপুরি দুর্নীতি নির্ভর। তার দৃষ্টান্ত তুমি বলবে যে দিদি এত বড় কথাটা বলে দিলেন, দুর্নীতি নির্ভর রাজনীতি আজকে সক্রিয় আমাদের রাজ্যে। গোটা দেশের কথা বাদ রাখা যায় না, কারণ গোটা দেশ ঘুমিয়ে রয়েছে কেন? পশ্চিমবঙ্গে এরকম পদে নিয়োগ নিয়ে এতখানি বেহাল দশা হচ্ছে, আর গোটা ভারতবর্ষ যারা মাথায় রয়েছেন তারা সেটা নিয়ে ঘুমিয়ে রয়েছেন, সেটা নিয়ে তারাও রাজনীতি করবেন। এই প্রশ্নটা আমাদের রাখা উচিত। শুধু এই দুজন শিক্ষক প্রতিনিধি এবং তাদের সমকক্ষ যারা, সমগোত্রীয় যারা, তাদের ক্ষতি হচ্ছে এটা তো নয়, গোটা শিক্ষক সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো নয়, গোটা দেশের শিক্ষার বেহাল দশা। আর শিক্ষা যদি নির্মূল হয়ে যায়, তাহলে সেই রাজ্য কখনোই, সেই দেশ কখনোই সারা পৃথিবীতে কোনো রকম দৃষ্টান্ত রাখতে পারে না। প্রতিটি ঘরে ঘরে অন্ধকার নেমে আসে। সেই রকম পরিস্থিতি আজকে নামিয়ে আনা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এই কথাটি আমার প্রধান কথা। এবারে দুর্নীতি নির্ভর কেন বলছি, যে দুর্নীতি নির্ভর রাজনীতি আজকে এতখানি গ্রাস করেছে সবকিছু, যে শিক্ষাকেও ছাড় দিচ্ছে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা রীতিমতো সক্রিয় দুর্নীতি নির্ভর রাজনীতি, শাসক দলীয় রাজনীতি। এখানটাই তো মূল গোড়া। নীলকান্ত বাবু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন, অনেকগুলো ঠিক ঠিক জায়গায় ঘা দিয়েছেন। তার মধ্যে প্রধান কথা হচ্ছে যে সরকার কি ঘুমাচ্ছে? তার ভূমিকা নিয়ে কেন কোনো প্রশ্ন উঠছে না? কেন সরকার এই যে শিক্ষক পদে নিয়োগ ব্যাপারটাকে পুরো নিয়ন্ত্রণে রাখতে পারলো না? আজকে কেন, আমার এই প্রশ্নটা অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন। বিচারালয়ে আমরা এতদিন কি জানতাম? বিচারালয়, সিবিআই, গোয়েন্দা সংস্থা, এদের কাজ আমরা এতদিন কি জানতাম অনুপম? আমার ছোটবেলা থেকে, তোমার ছোটবেলা থেকে, এই ছোট ছোট বয়সী তরুণ এদের ছোটবেলা থেকে, এরা যদি গোয়েন্দা গল্প পড়ে থাকে, আমরা কি জানতাম? গোয়েন্দা সংস্থা, পুলিশের কাণ্ড কারখানা, বিচার ব্যবস্থা, কোর্ট আদালত, এখানে কিসের বিচার হয়? অপরাধ কাণ্ডের বিচার হয়। সেই অপরাধ কাণ্ডগুলো এতদিন আমরা জানতাম হত্যা, খুন, রাহাজানি, জখম,
অসম্ভব নৃশংস হত্যাকাণ্ড ঘটলে তারপরে বিচারালয়ের মানুষকে বিচারালয়ের দ্বারস্থ হতে হতো। অন্য অন্য ব্যাপারে সবসময় কিছু না কিছু আশু সহযোগিতা পাওয়ার ব্যাপার, যেমন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাদের ভূমিকা আছে? রীতিমতো স্কুল সার্ভিস কমিশন বলে একটা কমিশন আছে, স্কুল সার্ভিস কমিশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তো এই শিক্ষকদের নিয়োগ হয়েছে, যে শিক্ষকদের আজকে তোমার এখানে এসে তাদের দুঃখের কথা বলতে হচ্ছে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কথা বলতে হচ্ছে। সেইখানে কমিশনের ভূমিকাটা কিরকম? নীলকান্ত বাবু প্রশ্ন তুলেছেন, বিভিন্ন শিক্ষক সংগঠন একটি দুটি নয়, যথেষ্ট সক্রিয় থাকার কথা। শিক্ষক পদপ্রার্থী হয়ে বা শিক্ষক হয়ে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা বঞ্চনার শিকার, দেখার ভার কাদের? শিক্ষক সংগঠনেরও। শিক্ষক সমাজ বলতে তাদেরকেই দেখতে হবে সংগঠনগুলোকে। তো সেই শিক্ষক সংগঠন নীলকান্ত বাবুকে আজকে বলতে হচ্ছে যে একটি সংগঠন ছাড়া আর সবকটি ঘুমাচ্ছে, নিষ্ক্রিয়। সেটাও তো অত্যন্ত দুরবস্থা। নিষ্ক্রিয় যে তার প্রমাণ হচ্ছে, তা না হলে এত সক্রিয়ভাবে এত তুমুল উদ্যোগে বিচারালয়ের দিকে ঠেলে দেওয়া হলো। আমরা অপরাধ কাণ্ডের বিচার, মানে আমি বারবার বলতে চাইবো এই কথা, যে হত্যা, খুন, রাহাজানি ইত্যাদি থেকে আজকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অপরাধ ঘটছে। ভাবা যায়? অপরাধটা তুমি ভাবো, একবার নাম করো, নাকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অপরাধ কাণ্ড, তার জন্য বিচারালয়ের কাছে যারা শিক্ষক পদপ্রার্থী, তারা যোগ্য শিক্ষক হয়েও বঞ্চিত, তাদেরকে এখন বিচারালয়টা অর্থ ছাড়া বিচারালয়ের কাছে সাহায্য পাওয়া যায় না, ভালো রকম অর্থ ব্যয় করতে হয়। তো তাদেরকে টাকা গ্যাটির করি বলে একটা কথা আছে, ব্যয় করে এখন তাদের যথাযথ নিয়োগ প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয়েছে, এটা তারা বলতে পারছে না, তারা প্রমাণ করতে পারছে না যে তাদের নিয়োগটা সঠিক হয়েছে, তৎসত্ত্বেও তারা বঞ্চিত। এইখানে প্রশ্নটা তুলতে হবে অনুপম, সকলকে তুলতে হবে। তাহলে যারা জনগণের কাছ থেকে ভারটা নিয়েছে তাদেরকে দায় নেই? স্কুল সার্ভিস কমিশনের দায়? আর বিচারালয়ের কাছে গিয়ে এদেরকে বলতে হবে, কাঁদতে হবে, বা গাটের করে খরচা করতে হবে এবং আইনজীবীদের দ্বারস্থ হতে হবে যে আমাদের বিচার এনে দাও? এ কি কথা? সুতরাং একেবারে প্রথমে আমরা সূচনাতেই এই কথা বলবো যে এই সরকার, নীলকান্ত বাবু বলেছেন, আমি হয়তো পুনরুক্তি করছি, ওনার সুরে পুনরুক্তি করছি না, সকলেরই করা উচিত, এই কয় প্রশ্ন তোলা উচিত যে সরকার কি করছে, জনগণের সরকার কি করছে? শিক্ষক পদে নিয়োগ চাল আর কাকুরের মতন মিলিয়ে দেওয়া হচ্ছে। আসল নকল অনুপম আজকে কোথাও আসল নকলের করে না, সব ক্ষেত্রেই আমরা বিষ খাচ্ছি, খাদ্যে বিষ দেওয়া হচ্ছে, আসল নকল মিলিয়ে দেওয়া হচ্ছে। এটা কি আসল? এটা কি আসল? তো এটা কি নকল না? তো ঠিক তেমনি করে শিক্ষকদের, যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক আসল আর নকল হয়ে গেল। যোগ্য শিক্ষকরা আসল আর অযোগ্য শিক্ষকরা নকল। সেই নকল আর আসলকে মিলিয়ে দেওয়া হলো এত সহজে। আর মিলিয়ে দেওয়া যদি সম্ভব হলো, যাদের দৌলতে সেটা সম্ভব হচ্ছে, যাদের ব্যর্থতার কারণে সেটা সম্ভব হচ্ছে, তাদেরকে কেন বিচারালয় তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না? কেন তাদেরকে সরাসরি এনে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার হবে না? কেন এদের বিচার পেতে যেতে হবে বিচারালয়ের কাছে? কেন সিবিআইকে যেতে হবে তদন্ত করতে? এই তো মহা অবাক কাণ্ড, একেবারে বিস্ময়ের কাণ্ড। শিক্ষা নিয়ে এইরকম ছেলে খেলা করা, আর যিনি মূল হোতা আছেন তার দিকে কেউ কোনো কটাক্ষ করছে না। আমার তো এক এক সময় মনে হয় আমি শুধু কটাক্ষ করে যাচ্ছি, হয়তো কেউ ভাববে ওর সঙ্গে ওর শত্রুতা আছে। না, দেশটাকে ছাড়খাড় করার কোনো অধিকার তোমার নেই, করতে পারো না। তোমার সমস্ত বুদ্ধি তুমি শুধু মন্দ কাজে প্রয়োগ করছো, এটা তার প্রমাণ। আজকে যে আলোচনাটা আমরা করছি সেটা প্রকৃষ্ট দৃষ্টান্ত যে তিনি অত্যন্ত বুদ্ধি প্রয়োগ করে এই পুরো ব্যবস্থাপনাগুলো তৈরি করছেন, যাতে বিচারালয়, কোর্ট, আদালত তারাও তার হাতে চলে যাচ্ছে। এ কথা বলছি আমি, মার্জনা চাইছি, তারাও এখন তার নিয়ন্ত্রণাধীন, তার নিয়ন্ত্রণে এইসব কাণ্ডগুলো হচ্ছে। নয়তো এই ছেলে মেয়েদের কেন বিচারালয়ে যেতে হবে, হাত পাততে হবে কেন? বিচার একদম ওরা চাকরি করছে এবং যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে, এরপরে ওদের রাস্তায় বসতে হচ্ছে, প্রমাণ করতে হবে যে ওরা নকল নয়, ওরা আসল। এটা কি? এটা তো খুব অদ্ভুত।
একই যে পাথরের সঙ্গে চালের সঙ্গে মিলিয়ে দেওয়া আর আসল নকল নকল শিক্ষক মিলিয়ে দেওয়া, বেশ, আমি এটাও ঠিক সম্ভব হলো? আমার এই বয়সে মনে হচ্ছে যে এটাও দেখতে হলো, এই বয়সে এসে মনে হচ্ছে যে এটাও দেখতে হলো, এবং মানুষ সেটা করছে। এত অমানুষ হয়ে গেছে মানুষ, সেই অমানুষদের বিচারালয় চিহ্নিত করুক আমার দাবি। একদম ঠিক। ঠিক এখানেই এটাই বোধহয় প্রশ্ন। আমি এখানেই হাবিবুল্লাহর কাছে আসবো। হাবিবুল্লাহ, ঠিক এখানেই তো একটা প্রশ্ন, অনিবার্য প্রশ্ন, সঙ্গত প্রশ্নটা তো মীরাতুন্দি তুলেছেন। চাল আর কাকর যদি আলাদা করা না যায়, যদি চালাল আর কাকুর আলাদা করা না যায়, তাহলে এই দায়িত্বটা তো শিক্ষা বিভাগের সকলের ছিল। তাদের বিষয় বিচার বিভাগ কথা বলছে না কেন? যারা ব্যর্থ হয়েছেন, যাদের ব্যর্থতার জন্য আপনাদের দিকে আঙুল উঠছে যে আপনারা আসল না নকল সেটা চেনা যাচ্ছে না, এটা চিনিয়ে দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষা বিভাগের সকলের। শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, তাদের ব্যর্থতা, তো সেই ব্যর্থতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, সেই ব্যর্থতা তো সাদা চোখে দেখা যাচ্ছে। তাহলে বিচার বিভাগ তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে না কেন? তাদের শাস্তির বিধান শোনাচ্ছে না কেন? এই প্রশ্নটা তো আপনাদের ভাবাচ্ছে না? এই প্রশ্নটা আপনাদের মনেও জাগছে না? আমি হবিবুল্লাহ উত্তর দেওয়ার আগে একটু সংযোজন করতে চাইছি, কারণ বাস্তব অভিজ্ঞতা, হবিবুল্লাহ একটু মার্জনা করো আমাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক অনেক অপ্রিয় অভিজ্ঞতা তো আমি জানি, এক্ষেত্রেও জানি, একেবারে স্পষ্ট করে বলছি। তোমার এই চ্যানেল থেকে যারাই শুনবেন তারা জেনে রাখুন, বর্তমান শিক্ষামন্ত্রী যিনি, তার ভূমিকা কি? কেউ কোনো প্রশ্ন তুলছে, তার কোনো ভূমিকা দেখতে পাচ্ছ? তিনি কেন এক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছেন না? উত্তরটা আমি দিয়ে দিই। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যিনি আজকে চেয়ারপারসন, স্পষ্ট ভাষায় বলছি, কোন রকম যোগ্যতা না থাকা সত্ত্বেও একটা কমিশনের চেয়ারপারসন হতে গেলে ভিন্ন ধরনের যোগ্যতা লাগে। যাকে চেয়ারপারসন করা হয়েছে তাকে সেই চেয়ারপারসন করেছেন এই শিক্ষামন্ত্রী, এখন যিনি শিক্ষামন্ত্রী। তার কোনো ভূমিকা, কি সুন্দর ভূমিকা, অযোগ্য একজন ব্যক্তিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন করেছে। এখানে যোগ্য অযোগ্য নির্ধারণটা কে করেছিল? অযোগ্যকে তিনি যোগ্য চেয়ারপারসনের ভূমিকাটা দিয়েছেন। আমি সেই ব্যক্তিকে চিনি, তিনি হয়তো আমার এই কথায় হয়তো কষ্ট পাবেন, কিন্তু অযোগ্য হওয়া সত্ত্বেও তিনি এই ক্ষমতাটা নিয়েছেন শিক্ষামন্ত্রীর হাত থেকে। শিক্ষামন্ত্রীর এই ধরনের অযোগ্যকে নিয়োগ করা, এগুলোর সূত্র এইভাবেই এই যোগ্য শিক্ষকরা তার থেকে বঞ্চিত। একদম, এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই।